আসসালামু আলাইকুম। রাত ১০টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলা। ভারত যাচ্ছেন জয়, সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে। সোমবার নগর ভবনে ব্লকেড কর্মসূচি ঘোষণা। শেখ হাসিনার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনে প্রমাণ মিলেছে, দুদক চেয়ারম্যান। নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে, আমির খসরু। সাবেক মন্ত্রী তাজুল সহ ১৭ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করলেন সেনা সদরের প্রতিনিধি দল। গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ। দেশ ছাড়লেন পার্থর স্ত্রী। ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। রোহিঙ্গাদের সমুদ্রে ছেড়ে দিল ভারত, তদন্ত করবে জাতিসংঘ। ভারতের জন্য আকাশসীমা আরও ১ মাস বন্ধ রাখবে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক ৩ চেয়ারম্যান এবং ১ সচিবের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন দুদকের সাবেক ৩ চেয়ারম্যান হাসান মওসুদ চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মোখলেছুর রহমান। অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার দেশ ত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নও এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। নিউজ ১৮ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। সূত্র জানায়, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্লকেড ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা। নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে এই আন্দোলন। রবিবার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তারা। ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকআউট কর্মসূচি চলমান থাকবে। এ সময় ইশরাক সমর্থকদের দফা ১ দাবি ১ আসিফের পদত্যাগ এমন স্লোগান দিতে দেখা যায়। নির্বাচনী হলফনামে শেখ হাসিনার দেওয়া সম্পদ বিবরণী ও ট্যাক্স ফাইলের সঙ্গে অনুসন্ধানে পাওয়া সম্পদের মধ্যে গরমিল পেয়েছে দুদক, যেখানে সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছেন তা আমরা পরীক্ষা করে দেখেছি। তিনি অনেকাংশে সম্পদের বিবরণের তথ্য গোপন রেখেছেন। শেখ হাসিনা ও তার সন্তান এবং বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও ২-১টি মামলা অনুসন্ধানে রয়েছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার গুলশানে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে সব হবে, কিন্তু সেই ঐকমত্যটা কোথায় হচ্ছে সেটিও তারা বলে না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া। বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ যাবে তা চলছে না। তিনি বলেন, জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম সহ ১৭ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক ২ আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই তথ্য জানান। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আফসার, টিএনজি গ্রুপের চেয়ারম্যান শাহিদা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন শামীম, ম্যাক্সিম এক্সপো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, অলিম্পিক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, পরিচালক মোহাম্মদ গোলাম মাওলা মজুমদার, রেদওয়ান বিন কিবরিয়া, রিফাত বিন কিবরিয়া, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাপরিচালক হারুনুর রশিদ, নাসিমা রশিদ, খানটেক্স ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সেলিম, পরিচালক লুবনা কবির সেলিম, পরিচালক সিফাত হোসেন খান, ডুকাটি অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খায়ের মিয়া।
চাকরিচ্যুতের সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা দেওয়া, বরখাস্ত হওয়া গ্রেপ্তার সৈনিকের মুক্তি সহ কয়েকটি দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন সেনা সদর থেকে আসা প্রতিনিধি দল। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈঠক শুরু হয়। সন্ধ্যা 6:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক হয়। এর আগে চাকরিচ্যুত সেনা সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে দাবি জানিয়ে তারা আলটিমেটাম দেন। রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে ডিবি। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি। রোববার সন্ধ্যায় ডিএমপির ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। রোববার দুপুরে কাফনের কাপড় নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, বিএসইসির চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ। এই কমিশন বাজারের গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারের স্বস্তি ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিও নষ্ট করে দিয়েছেন তিনি। এ সময় 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়। ব্যাংকক গেলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিন। সঙ্গে রয়েছেন তার ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব। রবিবার দুপুরে 1:30টায় থাই এয়ারওয়েজের TG 322 ফ্লাইটে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। এর আগে গত মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করেছিল। তবে কী কারণে তাকে সেদিন যেতে দেওয়া হয়নি তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শেখ পরিবারের সদস্য শেখ হেলালের মেয়ে হওয়ার কারণেই হয়তো তাকে আটকে দেওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যা 6টার পর থেকে আগামী 72 ঘণ্টায় 3 বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মিয়ানমারের সমুদ্র উপকূলে ভারতীয় নৌবাহিনী কিছু রোহিঙ্গা শরণার্থীকে সমুদ্রে নামিয়ে দেওয়ার অভিযোগ জাতিসংঘ তদন্ত করে দেখছে বলে ঘোষণা করেছে। একজন বিশেষজ্ঞকে দিয়ে এ ধরনের অনুচিত ও অস্বীকৃত ঘটনা তদন্ত করানো শুরু হয়েছে। রোববার 18ই মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে নামিয়ে দেওয়ার খবরে জাতিসংঘ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তদন্ত শুরু করার কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, এর আগে সংবাদ মাধ্যমে এরকম খবর এসেছিল যে দিল্লির পুলিশ রোহিঙ্গা শরণার্থীদের তাদের ঘর থেকে আটক করেছে। ওইসব প্রতিবেদন নিয়ে ভারত সরকার বা ভারতের নৌবাহিনী এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। ভারতের বিমানগুলোর জন্য পাকিস্তান তাদের আকাশসীমা আরও 1 মাস বন্ধ রাখবে। রোববার সূত্রের বরাতে দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা আরও 1 মাসের জন্য বাড়িয়ে দেবে। জিও নিউজের প্রতিবেদন অনুসারে গত মাসে ভারতের পেহেলগামে সশস্ত্র হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ভারত 23 এপ্রিল পাকিস্তানের জন্য আকাশসীমা 1 মাসের জন্য বন্ধ করে দেয়। পরের দিন পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। আকাশসীমার সীমাবদ্ধতার ফলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।